বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মন মহাশয়, আমাদের কংগ্রেস দলের বরিষ্ঠ নেতা অধ্যাপক শ্রী মানিক দেব মহোদয়, আমাদের দলের প্রাক্তন বিধায়ক কংগ্রেস নেতা শ্রী অশোক দেববর্মা মহোদয়, আমাদের ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী মহাশয়, আমন্ত্রণ জানানো হয়েছে আপনাদের আজকে একটা বিশেষ কারণে। আমরা এই রাজ্যে ছোট থেকেই বড় হয়ে একটা ঐতিহ্যের মধ্যে লালিত পালিত হয়ে আসছি। আমাদের সংস্কৃতি, আমাদের পরম্পরা, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক বিভিন্ন দিক থেকে আমাদের যা শিখিয়েছে, বর্তমানে সারা দেশে ধর্মান্ততা, সাম্প্রদায়িক বিভাজন এবং এই বিভাজনের রাজনীতি কালো ছায়া আমাদের রাজ্যেও প্রবেশ করেছে। আমরা লক্ষ্য করছি যে ধর্মান্ধতায় একটা শাসকদলীয় প্রশ্রয়ে বা মদতে এই রাজ্যে বিভাজন করার লক্ষ্যে বিভিন্ন অঞ্চলে তার প্রতিফলন ঘটছে। গত কিছুদিন আগে রাজ্যের রাজনগর বিধানসভার ডিমাতলি অঞ্চলে চন্দ্রপুর মসজিদ বলে একটা মসজিদ, এই মসজিদে প্রায় 92-93 ইংরেজি সন থেকে 1992-93 ইংরেজি সন থেকে সেখানে প্রতিনিয়ত নামাজ সংগঠিত হয়েছে। মুসলিম ধর্মপ্রাণ মানুষ সেখানে তারা তাদের ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠান তারা সংগঠিত করে চলেছে। গত কয়েকদিন আগে সেখানে হুলিয়া জারি করে এই সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষদের প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের নামাজ পড়তে দেওয়া হচ্ছে না। প্রশাসনের কাছে আর্জি জানিয়েও তার কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না। অপরপক্ষে দেখা গেছে সেখানে একটা সংহতি মেলা অনুষ্ঠিত হয়। এই সংহতি মেলাটা মূলত এই মসজিদকে কেন্দ্র করে সেখানে অনুষ্ঠিত হয়ে আসছে। বিগত কয়েক বছর ধরে, বিশেষ করে এই রাজ্যে 2018 সালে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই মসজিদে তাদের অধিকার খর্ব করার লক্ষ্যে এই মেলাটাকেও সেখানকার স্থানীয় যারা শাসক দলের নেতারা তারা এটাকে তাদের করায়ত্ত করে। এই মেলায় গতদিন, এটা ছিল অ্যাকচুয়ালি 3 তারিখ থেকে 5 তারিখ অবধি, এবং এই মেলার তারিখ পরিবর্তন করে এখন 10 থেকে 12 তারিখ করে ফেলা হয়েছে। এবং এই মেলায় রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত হলেন এবং তাদের হাতে মুখ্যমন্ত্রীর
সেখানকার যারা শাসক দলীয় ছত্রছায়া থেকে এই ধর্মান্ধতার কাজে উস্কানি দিয়ে চলেছেন, তারা একটা জগন্নাথ মন্দির আদলে একটা ডেপুটেশনের মাধ্যমে এইখানে মন্দির স্থাপনের জন্য তারা এটা তুলে দিয়েছে। আমাদের প্রশ্ন হলো যে যেখানে একটা পরম্পরা চলে আসছে, যারা সেখানে নামাজ পাঠ করেন তাদেরকে প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া, এটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না। এখানে কি ছিল, কি নিয়ে বিবাদ, এটা তদন্ত করা, প্রত্নতাত্ত্বিকদের দিয়ে নামাজ পড়াটাকে, তাদের সেখানে প্রবেশাধিকারটাকে, এটা যেন কোনোভাবেই ব্যাহত না হয়। প্রশাসন এটা এনশিওর করা যাতে ধর্মীয় ভাবাবেগে কোথাও আঘাত না আসতে পারে। আরও বেশি আমরা এই বিষয়ে আমরা লক্ষ্য করছি, এই রাজ্যে জনজাতি সুরক্ষা মঞ্চের নামে একটা র্যালি হতে যাচ্ছে 25শে ডিসেম্বর। আমরা সবাই জানি যে 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে বড়দিন, এবং এই বড়দিনে সমস্ত ধর্মপ্রাণ মানুষ, সব জাতি গোষ্ঠীর বর্ণের মানুষ সেখানে উৎসবের আনন্দে মেতে ওঠে। একটা ইস্যুকে কেন্দ্র করে খ্রিস্ট ধর্মাবলম্বী এই রাজ্যের উপজাতি জনগোষ্ঠীদের তাদের সংরক্ষণের আওতা থেকে নাম বাতিল করার জন্য বা নাম বাদ দেওয়ার লক্ষ্যকে সামনে রেখে একটা কর্মসূচি জনজাতি সুরক্ষা মঞ্চের নামে এটা গ্রহণ করা হয়েছে। গোড়া থেকেই আমরা বলে আসছি, সংবিধানের কোথাও এই ধরনের কোনো রকম প্রভিশন নেই। সংবিধান প্রদত্ত ক্ষমতা বলে যারা জনজাতি বলুন, তফসিলি জাতি বলুন, বিভিন্ন অংশের মানুষ যারা সংরক্ষণের আওতাধীন, ধর্মের নামে যেখানে কোনো সংরক্ষণ হয় না, সংবিধানের এর কোনো প্রভিশন নেই, কিন্তু এই ধরনের একটা ইস্যুকে সামনে রেখে একটা র্যালি সংগঠিত করতে যাচ্ছে, প্রকারান্তরে এটা এই শাসক দলেরই বলা চলে যে এটা একটা বি টিম। প্রশাসন তাদেরকে সেখানে পারমিশন দিয়ে দিচ্ছে এই ধরনের একটা সাম্প্রদায়িক উস্কানিমূলক কর্মসূচিকে কিভাবে পারমিশন দেওয়া হলো, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধী দলগুলি থেকে শুরু করে গণসংগঠনের পক্ষ থেকে এই ধরনের একটা র্যালি যাতে সংগঠিত হতে না পারে তার জন্য সরকারের নিকট আবেদন করার সত্ত্বেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই র্যালিটার পারমিশন কীভাবে পেল? আমরা রাজ্যে এই ধরনের জাতিগোষ্ঠীর মধ্যে, সম্প্রদায়ের মধ্যে বিভেদকে যেন মদত না পুষ্ট করা হয়, এই ধরনের বিভেদে যাতে প্রশাসন কোনোভাবেই নীরব দর্শকের ভূমিকা পালন না করে বা একপেশে হয়ে কোনো ধরনের অনুমতি প্রদান না করে, আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে এটাকে বাতিল করার জন্য যেমন আবেদন রাখছি, সাথে সাথে
সম্প্রীতি বজায় রাখার জন্য বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচির মাধ্যমে যাতে বিভিন্ন জনজাতি গোষ্ঠী সম্প্রদায়ের মানুষের মধ্যে যেন ঐক্য ও সম্প্রীতি বজায় থাকে, তারা যেন এগুলি থেকে কোনোভাবেই আতঙ্কিত না হন, রাজনৈতিক দল হিসাবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস তাদের কাছে এই আহ্বান রাখছে। শঙ্কা কাটিয়ে কিভাবে রাজ্যের দীর্ঘস্থায়ী যে শান্তি বা সম্প্রীতিকে এটাকে বজায় রাখা যায়, তার লক্ষ্যে সরকারকে আগামী দিন এই ধরনের উস্কানিমূলক র্যালি, এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড এগুলি বন্ধ করার জন্য, রাজ্যের ঐতিহ্যকে বজায় রাখার জন্য, সম্প্রীতিকে আরও শক্তিশালী করার জন্য কংগ্রেস দল সরকারের কাছে যেমন আবেদন রাখছে, জনগণের পাশেও থাকবে। আমাদের কংগ্রেস দলের পক্ষ থেকে আমরা রাজ্যের বর্তমান যে পরিস্থিতি, আমরা বারংবার একটা কথা বলছি, এই রাজ্যের মানুষ বর্তমান শাসনে, এটা আইন শৃঙ্খলার দিক থেকেই বলুন, উন্নয়নের দিক থেকেই বলুন, এবং এই রাজ্যে বিশেষ করে সার্বিক পরিকাঠামো উন্নয়নের দিক থেকে এটা শুধু পিছুচ্ছে না, মানুষের দিন দিন অর্থনৈতিক অবস্থা, তাদের গণতান্ত্রিক অধিকার, সর্বোপরি সংবিধানের অধিকার, কারণ এই সরকার সংবিধানকে অগ্রাহ্য করে, সংবিধানের অবমাননা, এটা এই রাজ্যের মানুষ সাক্ষী, এই দেশের মানুষ সাক্ষী। এই বিষয়গুলিকে সামনে রেখে আমরা জনগণের দরজায় যাওয়ার একটা কর্মসূচি গ্রহণ করেছি। আগামী 15 তারিখ থেকে আমাদের সারা রাজ্যে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস, বিভিন্ন জেলা কংগ্রেস, আমাদের 7টি ব্লকের ব্লক কংগ্রেস সহ ব্লক কংগ্রেসের নিয়ন্ত্রণাধীন সমস্ত আমাদের সংগঠনগুলি, শাখা সংগঠন, আমাদের বিভিন্ন বিভাগ এবং আমাদের সেল ঐক্যবদ্ধভাবে মানুষের বাড়ি বাড়ি গিয়ে বর্তমান যে মানুষের সমস্যা, এই সরকারের প্রায় 6 বছরের শাসনে মানুষ যেভাবে বঞ্চিত হচ্ছেন, নির্যাতিত হচ্ছেন, নিপীড়িত হচ্ছেন, এই সমস্ত বিষয়গুলিকে আমরা একটা লিফলেট আকারে তুলে ধরে 17টি পয়েন্টের উপরে আমরা একটা লিফলেট তৈরি করেছি, যা বাড়ি বাড়ি প্রতিটা পরিবারের কাছে আমাদের বিনম্র আবেদন হিসাবে আমরা প্রদান করব। সাথে সাথে এই দাবি দাওয়া, মানুষের জীবনের যে মূল্যায়ন, রাজনৈতিক মূল্যবোধ, মানুষের অর্থনৈতিক অগ্রাধিকারের ক্ষেত্রগুলিতে তাদের প্রাধান্য, সামাজিকভাবে যে অবক্ষয় সারা রাজ্য জুড়ে, তার বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে গণপ্রতিরোধ গড়ে তোলা আমরা অঙ্গীকার গ্রহণ করছি। বিশেষ করে আমাদের এই রাজ্যের যে রাজনৈতিক শিষ্টাচার এবং সংস্কৃতি,
এটা সবটাই আজকে হারিয়েছে। বিরোধী রাজনৈতিক দল করার কারণে জনপ্রতিনিধি বিরোধী দলের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে কোনো সরকারি অনুষ্ঠানে তাদেরকে আমন্ত্রণ জানানো হয় না, তাদের প্রতি বিমাতৃসুলভ আচরণ করা হয়, তাদেরকে অপদস্থ করে সরকারি কাজকর্ম থেকে শুরু করে জনপ্রতিনিধিত্ব তো করার যে তাদের অভিপ্রায় সেটাকেও স্তব্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। অথচ উল্টো দিকে সমাজ সেবকের নাম দিয়ে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে শাসক দলের নেতৃত্ব মঞ্চ আলো করে থাকে। এটা এই রাজ্যের রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে আগে ছিল না। বর্তমান সরকারের প্রতিটা রাজনৈতিক কর্মসূচি সেগুলি চালু থাকলেও বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচিতে প্রশাসনিক দিক থেকে যেমন বাধা দেওয়া হয় এবং স্থানীয়ভাবে শাসক দলের পক্ষ থেকেও আক্রমণ হানা হয়, কর্মসূচি বানচাল করার জন্য ভয় ভীতি প্রদর্শন করে নানাভাবে একে প্রতিহত করে বিরোধী রাজনৈতিক দলের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এই সরকার প্রতিষ্ঠা হওয়ার পর আমরা শুনেছি বাইক বাহিনী, হেলমেট বাহিনী, যা কখনো আমরা আমাদের দীর্ঘ রাজনৈতিক পথ চলাতে এই ধরনের কোনো রাজনৈতিক দলের কোনো কর্মকাণ্ডে যাদের কথা কখনো আমরা শোনা যায়নি বা শুনিনি, এই সরকার বাইক বাহিনী এবং হেলমেট বাহিনী তৈরি করে একটা আতঙ্কের পরিবেশ শুধু তৈরি করেনি, এই রাজ্যের বিরোধী রাজনৈতিক দলের প্রতি অত্যাচার চালিয়ে বহু মানুষকে নানাভাবে তারা আক্রমণ করে, আঘাত করে, মৃত্যুবরণ যেমন করেছে, আঘাতপ্রাপ্ত হয়ে তারা আহত হয়েছে এবং এই কর্মকাণ্ডের সঙ্গে যুব সমাজকে যুক্ত করে এই রাজ্যে একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। নেশার সাম্রাজ্যে ভাসছে আজকে এই ত্রিপুরা। নেশামুক্ত ত্রিপুরা করার কথা বলে আজকে সারা রাজ্য জুড়ে নেশাগ্রস্ত যুবক যুবতীদের তাদের শাসক দলের অন্তর্ভুক্ত করে বিভিন্ন অপরাধজনিত কাজের সঙ্গে যুক্ত করা হচ্ছে এবং শুধু রাজনৈতিক পরিবেশই নয়, সামগ্রিকভাবে আইন শৃঙ্খলাজনিত সমস্ত পরিবেশ আজকে নানাভাবে আমাদের রাজ্যে একটা বিষাদগ্রস্ত অবস্থার মধ্যে ঠেকানো হয়েছে। নেশামুক্ত ত্রিপুরার সাথে সাথে দেখা যাচ্ছে যে এই নেশায় আসক্ত হয়ে গত 10 মাসে রাজ্যে HIV আক্রান্ত হয়েছেন 1111 জন। রাজ্যের মুখ্যমন্ত্রী গত 1 ডিসেম্বর এক বক্তৃতায় এই তথ্য তুলে ধরেছেন। অর্থাৎ প্রতিদিন গড়ে 5 জন করে HIV/AIDS রোগী শনাক্ত হচ্ছেন রাজ্যে।
যারা শনাক্ত হচ্ছেন তাদের প্রায় সকলেই ছাত্রছাত্রী। নেশামুক্তির স্লোগান তুলে কৌশলে পাড়ায় পাড়ায় শাসক দলের নেতা নেত্রীরা নেশা কারবারিদের সঙ্গে মুনাফা লুটে চলেছে। রাজ্য জুড়ে এখন আত্মহত্যার খেলা চলছে। সারা দেশের মধ্যে এই রাজ্য আত্মহত্যার নিরিখে প্রথম কয়েকটি রাজ্যের মধ্যে একটি। প্রায় প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও গড়ে 2 থেকে 3 জন আত্মহত্যা করছেন। কোনো মাসে এই গড় হিসাব কম হলেও দেখা যাচ্ছে তার পরের মাসে হিসেব বেড়ে যায়। শুধু আত্মহত্যা নয়, প্রতিদিন পুলিশ প্রশাসনের খাতায় মৃতদেহ উদ্ধার এর তালিকা বেড়েই চলেছে। পরিচিত এবং অপরিচিত মৃতদেহ উদ্ধারের ঘটনা এখন দৈনন্দিন খবরে পরিণত হয়েছে। রাজ্য জুড়ে খুনের পরিসংখ্যানও একইভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে। 2018 থেকে শুরু করে এখন পর্যন্ত সারা রাজ্যে যতগুলো খুন হয়েছে তার অধিকাংশই রাজনৈতিক প্রতিহিংসার ফল। পুলিশ প্রশাসন বিষয়গুলি জেনেও নীরব ভূমিকা পালনে ব্যস্ত হয়ে গেছে। বর্তমানে এই রাজ্যে সাধারণ জনগণের জীবনের প্রতি মান এবং সম্মান দুটোই কমেছে। বেঁচে থাকার অধিকার নানাভাবে খর্ব হয়েছে। নারী স্বাধীনতা থেকে শুরু করে কর্মসংস্থান, শিক্ষার বেহাল দশা থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবার ভগ্নরূপ সবই আপনাদের চোখের সামনে ঘটে চলেছে। প্রশাসন, আইন কানুন, পুলিশি নজরদারি ইত্যাদি শব্দগুলি রাজ্যের শাসন ব্যবস্থা থেকে রীতিমতো অবলুপ্ত। গত প্রায় 6 বছরে আমি এবং আপনি নিজেদের অধিকার বোধ হারিয়ে চলেছি। আমাদের নানা প্রশ্ন এখন উত্তরহীন। রাজ্যবাসী, হাজার হাজার লক্ষ লক্ষ নাগরিক বিবিধ সমস্যায় জর্জরিত। কিভাবে আমরা নিজেদের অবস্থানে হীন থেকে হীনতর হয়ে চলেছি তার কিছু নিদর্শন আমরা আপনাদের সামনে মেলে ধরছি। আমি এই লিফলেটের মাধ্যমে আপনাদের কাছে এই বিষয়বস্তুগুলো উপস্থাপন করছি। এটা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা নিয়ে যাব। 17টি আমরা বিষয় এর মধ্যে তুলে ধরেছি এবং এই নিয়ে রাজ্য কংগ্রেস সারা রাজ্য জুড়ে ব্যাপক আমাদের জনসমর্থন আদায়ে এবং জনগণের অংশগ্রহণের লক্ষ্যে আগামী দিনের আমাদের যে আন্দোলন কর্মসূচি, এই কর্মসূচিকে সফল রূপদান করতে আমাদের রাজ্যবাসীর সহযোগিতা এবং সমর্থন আমরা কামনা করছি। আমরা আশা করছি যে এর মধ্য দিয়ে এই রাজ্যে একটা গণপ্রতিরোধ ব্যবস্থা আমরা গড়ে তুলতে সক্ষম হব। আমি আমাদের মাঝে আমাদের সুদীপ বাবু আসছেন, ওনাকেও বলবো আপনাদেরকে উদ্দেশ্যে বিচার কথা বলার জন্য। হ্যাঁ, আর যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই বলবেন। এর পরবর্তী আমরা একটু আমাদের আজকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের আহ্বানে 3 জন সমাজসেবক যারা দীর্ঘদিন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে জড়িয়ে কাজ করেছেন, আমাদের রাজ্যের চাকরিচ্যুত 10,323-এ এই আন্দোলনে নেতৃত্ব প্রদান করেছেন। এরকম 3 জনকে আজকে আমরা আমাদের কংগ্রেস দলে বরণ করে নেব। আমি প্রথমেই আপনাদের উদ্দেশ্যে বলবো, যদি কারোর কিছু প্রশ্ন করার থাকে বলবো। এই কপিগুলি ডিস্ট্রিবিউট করে দাও, কপিগুলি ডিস্ট্রিবিউট করে দাও, কপিগুলি ডিস্ট্রিবিউট করে দাও। হ্যাঁ, সোনিয়া গান্ধী না, প্রিয়াঙ্কা গান্ধীজি আমাদের রাজ্যে আসবেন। আমরা প্রস্তুতি আমাদের চূড়ান্ত পর্যায়ে। এআইসিসির সবুজ সংকেত পাওয়ার সাথে সাথে আমরা দিনক্ষণ ঘোষণা করব। আমরা অপেক্ষায় আছি। আশা করছি যে খুব শীঘ্রই উনি রাজ্যে আসছেন।